আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হবে প্রথম কাজ, দেশে ফিরে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। রাজধানী জুড়ে তারুণ্যের জয়ধ্বনি, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ নগর পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা। স্বাভাবিক হচ্ছে জনজীবন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সফল নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন, প্রত্যাশা মির্জা ফখরুলের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2টা 10 মিনিটের কিছু পরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিমানবন্দরে বেলা 2:45টার দিকে বক্তব্য দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয়ের সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি এ সময় আরও জানান, তরুণ সমাজ এটা সম্ভব করেছে, তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই। গঠিত হতে যাওয়া সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুরো বাংলাদেশের মানুষের আশার বাতি জ্বালাতে দেশে ফিরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশে ফিরে শুরুতেই শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন তিনি। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন নিহত শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। এ সময় তরুণ সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা পুরো বিশ্বের কাছে পৌঁছে দিতে হবে। জানান, দেশকে স্বাধীন করেছে তারাই, তাদেরকে এই দেশটাকে ঢেলে সাজাতে হবে। এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ, এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা, সারা দুনিয়ার কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস। এ সময় সরকার কেমন হবে এর একটি স্পষ্ট ধারণা দিলেন তিনি। সরকার জনগণকে রক্ষা করবে, এই আস্থা ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন বলে জানান। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায়, যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে যাওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে, সে সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার আর ভালো এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে। সরকারি লোক দেখলে বলছি আমার লোক। চলমান আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, দ্রুতই সবাইকে নিয়ে এ সমাধান করা হবে। আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই। সম্ভাবনাময়ী এই দেশকে নষ্ট করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তরুণ সমাজকে নিয়ে সুন্দর বাংলাদেশ নির্মাণ করা হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিমানবন্দর থেকে গুলশানের নিজ বাসভবন রূপায়ণ সিগনেচারে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গুলশান 2-এর 84 নম্বর সড়কে অবস্থিত রূপায়ণ সিগনেচার অ্যাপার্টমেন্ট। তথ্যসূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস রূপায়ণ সিগনেচারে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তিনি। সেখান থেকে শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন। নিজ বাসভবনের আসার পর সাধারণ মানুষ তাকে অভিবাদন জানান। এ সময় তিনি সাধারণ মানুষকে লক্ষ্য করে হাত তুলে শুভেচ্ছা জানান। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তার জীবনী নিয়ে দেখুন রিহাদ মাহমুদের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের নেতা হিসেবে সারা বিশ্বে পরিচিত। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবৃত্তির ধারণা প্রবর্তনের জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। তিনি বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। 2012 সালে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালডেনিয়ান ইউনিভার্সিটির চ্যান্সেলর হন। এই পদে 2018 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। ইউনুস 1998 থেকে 2021 সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন। 1978 থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ 145টি পুরস্কার অর্জন করেন। মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের হাটহাজারীতে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে গ্রামে। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স গবেষণা সহকারী হিসেবে যোগ দেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময়। এ সময় তিনি তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। তিনি 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইউনুস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য। মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। রিহাদ মাহমুদ,
এশিয়ান টেলিভিশন। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, কিছুক্ষণ পরেই তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে 2024 সালের যে বিজয়ের আলোতে আপনারা আলোকিত হয়েছেন, সেই বিজয়ের কারিগর, ছাত্র সমাজের গর্ব এবং অহংকার যারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুজন সমন্বয়ক আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে, একজন মিতু আক্তার আর একজন সহ সমন্বয়ক মোহাম্মদ আসিফ খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি এশিয়ান স্টুডিওতে। শুরুতেই ছোট করে দুজনের কাছে জানতে চাইবো, মিতুর কাছে জানতে চাইবো যে এই যে বিজয়, ছাত্র জনতার এই যে বিজয়, এই বিজয়ের অনুভূতিটা কী রকম? আমি একদম প্রথমে বলি যে যখন হচ্ছে যে বিজয়টা আসলে ঘোষণা হয়েছে তার কিছুক্ষণ আগেই আমি জানতে পেরে যাই যে হচ্ছে শেখ হাসিনা রিজাইন করেছে। সেই সময়টা মেবি 1:39। আমি একজন সমন্বয়কের কাছ থেকেই জানতে পারি যে হচ্ছে আমাদের সেই প্রাইম মিনিস্টার রিজাইন করেছেন, সাবেক প্রাইম মিনিস্টার রিজাইন করেছেন এবং আমাদের এই স্বাধীনতাটা অর্জিত হয়ে গেছে এবং সবাই বিজয় উল্লাস উদযাপন করার জন্য শাহবাগে এবং গণভবনের সামনে বিভিন্ন রাস্তায় জড়ো হচ্ছে। তো তখন আমি হচ্ছে ঘরে টেলিভিশনের সামনে ছিলাম, হাতে ফোন নিয়েছিলাম। আমি এই বিশাল জনস্রোত দেখে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল এবং আমি আমার বাবাকে বলছিলাম, বাবা আমি এক্ষুনি যাবো এই জনস্রোতে অংশগ্রহণ করতে। আমার বাবা হচ্ছে তখন দিচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই আমি বাধ্য হয়ে ওদেরকে রেখেই আমি হচ্ছে রেডি হয়ে ঘর থেকে বের হয়ে যাই এবং আমি মনে করি যে আমি গাজীপুর থেকে ঢাকা আসার পথে রাস্তার প্রত্যেকটা মানুষের উদযাপন দেখেছি। আমি কতটুকু আনন্দিত ছিলাম জানি না, কিন্তু রাস্তার প্রতিটা মানুষ কীভাবে এই স্বাধীনতাটাকে উদযাপন করেছে এবং কতটা খুশি হয়েছে, কতটা স্বাধীন তারা অনুভব করেছে সেটা আমি দেখেছি। সো আমার মনে হয় যে সার্থকতাটা আমার এই জায়গায় যে আমি মানুষের আনন্দ দেখতে পেরেছি আমার আনন্দের থেকে। আসিফ খান, আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই সেই অনুভূতিটা। আপনি যেটা কোশ্চেন করছেন যে আমাদের আনন্দের জায়গাটা কোনটা, রাইট? আচ্ছা, প্রথমত দুইটা বিষয় বলবো। উই আর ভেরি হ্যাপি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট দ্য থিং ইজ, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যে প্রিভিয়াস যে ডিম্যান্ডসগুলো ছিল, 8 of our demands are still unfulfilled. Just one demand has fallen, that is একটা ক্যাবিনেট জাস্ট ফল করছে, বাট নিউ একটা ক্রাইসিস কিন্তু অ্যাপিয়ার করছে অলরেডি, রাইট? ইউ নো ইট। সো থিং ইজ দ্যাট এই একটা গেল বিষয়, আর একটা বিষয় হলো নিউ ক্রাইসিস, অলরেডি ইউ নো ইট, সাম্প্রদায়িক দাঙ্গা, অনেকে আবার বিভিন্ন পলিটিক্যাল পার্টির সুবিধা নেওয়ার চেষ্টা, তারপরে রাইট পারসন এট দ্য রাইট পয়েন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ আ ফিগার যাকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে অলরেডি 95% প্লাস মানুষের আমরা বসার পরে কোনো কন্ট্রোভার্সি হয় না যে দিস ইজ নট দ্য রাইট পারসন। হ্যাঁ, সো হয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের মতামত থাকতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। সো আমরা একটা কথা বলছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি, বাট বিষয়টা হলো দ্য ওয়ার ইজ ওয়ান, দ্য ওয়ার ইজ ওয়ান। উই হ্যাভ, আমাদের পুরো জাতির রেসপন্সিবিলিটি কিন্তু এখন আমাদের উপরে। জানেন আপনি, আমাদের কিন্তু সেন্ট্রাল কোনো কমান্ড নাই যে রাস্তায় ট্রাফিক এটা সেটা ক্লিন, বাট যারা যারা এই যে মেট্রোপলিটন এরিয়া বলেন, জেলা বলেন, উপশহর বলেন, একদম ছোট এরিয়া থেকে, তারা তাদের নিজস্ব দায়িত্ব। ছাত্র জনতা এখন আর বাসা বসে ফেসবুকে রিলস দেখে না, ট্রাস্ট মি, তারা কিন্তু চাইলে দেখতে পারতো, ফেসবুক চালাইতে পারতো, বাট দে আর অন রোড অ্যান্ড ট্রাফিক পুলিশের দায়িত্ব তারা তাদের নিজেদের মতো পালন করছে, বিকজ দে ফিল দ্যাট দিস জেনজি ইজ নট দরকার। সো আমাদের, আপনি যে বলছেন আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা হ্যাপি, বাট আমাদের নিউ ক্রাইসিস আছে অ্যান্ড উই হ্যাভ টু ব্যাটেল উইথ দ্যাট অ্যাজ ওয়েল। এবং শুরুতেই আমি যেটা বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে রূপরেখা বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনার যে বিষয়টা, এটা তো আপনারাই সমন্বয়করাই প্রস্তাব করেছিলেন এবং আপনারা যেহেতু যুদ্ধে ছিলেন, বিজয় অর্জন করেছেন এবং আপনারা যখন প্রস্তাব করলেন তখন কিন্তু যারা এটাকে আসলে অ্যাপ্রুভাল দিবে এবং বঙ্গভবনে এবং রাষ্ট্রপতি তারাও কিন্তু এটা মেনে নিয়েছে মোটামুটি, যে এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি এখন একটু জানতে চাই, যেহেতু একটু পেছনে যাই, যেহেতু এই অর্জনটা এসছে কিন্তু আপনার, আমি যদি মোটামুটি আজকে কিন্তু ডক্টর ইউনূসও কিন্তু বলেছেন যে আপনার আবু সাইদ এবং মুগ্ধ এবং আরো নাম না জানা আরো অনেক ছাত্র জনতা যারা নিহত হয়েছেন তাদের রক্তের বিনিময়ে, সেই শহীদ পরিবার এবং সেই আবু সাইদ এবং মুগ্ধকে নিয়ে আমি দুজনের কাছ থেকে জানতে চাই, আপনিই বলেন শুরু এই বিষয়ে। আমি স্পেসিফিক কোশ্চেনটা যদি বলেন যে আবু সাইদ, আমি জানতে চাচ্ছি তারা তাদের যে শহীদ হলেন, তাদের রক্তের বিনিময়ে যে অর্জন, তাদেরকে নিয়ে আপনার কি মানে তাদের বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আচ্ছা, তাদের সাথে আপনার সখ্যতাটা কেমন ছিল, আপনারা যারা সমন্বয়ক ছিলেন, যদিও সে ঢাকার বাইরে ছিল আবু সাইদ? প্রথমত কথা হলো আবু সাইদ বা আপনি সখ্যতা, আসলে সখ্যতা তো কারোর সাথে করতো, এখানে মিলিয়নস অফ পিপল জয়েন্ট, এখন তারা খুবই ব্রুটালি কিল করা হয়েছে অ্যান্ড দে কেম অন দ্য লাইমলাইট। বাট আপনি যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি মিলিয়নস অফ ডাইড, সরি নট মিলিয়নস অফ ডাইড, থাউজেন্ডস অফ ডাইড, বাট অবভিয়াসলি
তারা হলো তাদের ভিতরে আমরা তাদের প্রতি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদের ভালো রাখুন, অ্যান্ড তাদের জন্যই আমাদের এই বিজয়। সত্য কথা হলো তাদের জন্যই আমাদের এই বিজয়, এটা হলো কথা। আর আমি তাদেরকে কি বেশি বলবো, এই আপনি এটা যতই বলবেন ততই বাড়বে, দিস ইজ ইনফাইনিট। তাদের কন্ট্রিবিউশন নিয়ে বলার বা কলম ধরার মতো সক্ষমতা কারো নাই, বিকজ তারা বুলেট খাইছে, দে হ্যাভ ফেল্ট দ্য পেইন, যে স্যাক্রিফাইসের পেইনটা কতটুকু। আই থিঙ্ক এটাই। আচ্ছা, মিতুর কাছে জানতে চাইবো, এই যে মুগ্ধর যে বিষয়টি আসলো, আবু সাইদের কথা বলে মুগ্ধর যে বিষয়টি আসলো, এই যে নিহত হলো, শহীদ হলো, এরপর কি আপনারা মনে করেছিলেন যে না আমাদের আর থামা যাবে না, আমাদেরকে আসলে চালিয়ে যেতে হবে, এই ধরনের বিষয়টা? হ্যাঁ, অবশ্যই। এখানে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে যাই, যে আমার মতো স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি এবং আমাদের এখান থেকে শুরু হয়েছিল আন্দোলনটা। তো আমি যখন আন্দোলনে যাই তখনও আমার রুমের সবাই যাচ্ছিল না, ইভেন আমার হলের সবাই যাচ্ছিল না। কিন্তু প্রথম যেদিন 15 তারিখ সংঘর্ষ হয়, আমাদের বোনেরা ভাইয়েরা মার খেয়েছিল। তো ওই টাইমটার কিছু ছবি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং তারপরের দিন 16 তারিখে যখন আবু সাঈদ মারা যায় এবং সে বীরের মতো পুলিশের সামনে গিয়ে যখন দাঁড়ায়, তো তার এই যে আত্মত্যাগ এবং তার এই সাহসিকতা দেখে প্রত্যেকটা মানুষের মনে হয় যে 100% সাহস চলে আসছে যে আমি গিয়ে আবু সাঈদের মতো দাঁড়াবো। এবং ওই জায়গা থেকেই আমার মনে হয় যে আমাদের আজকের এই ছাত্র, এবং শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় না, ঢাকা ইউনিভার্সিটি না, প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে মেয়ে নেমে গেছে। আমাদের যখন ঢাকা ইউনিভার্সিটি একদম স্তীমিত, তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আমাদের ঢাকা ইউনিভার্সিটির হয়ে কাজ করেছে এবং আমাদের সবার হয়ে কাজ করেছে, এবং সব ছাত্র জনতা তখন রাস্তায় নেমে পড়েছে। আমার মনে হয় যে তারা আমাদের জন্য হিরো এবং তাদের জন্যই আজকে আমরা এই বিজয়ের সুঘ্রাণ গ্রহণ করছি। আচ্ছা, জানতে চাই, ধন্যবাদ, আমরা আবার অবশ্যই যুক্ত হব। দর্শক, আমরা চলে আসছি পরবর্তী খবরে। আজও রাজধানীর সড়কে শৃঙ্খলা ধরে রাখতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের সদস্যরা না থাকায় সড়কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সাথে রয়েছেন আনসার সদস্যরা। এতে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি জনজীবনেও স্বস্তি ফিরেছে। সামির সত্তারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। হাতে কলমের বদলে ছাত্রদের হাতে লাঠি, মুখে বাজছে বাঁশি। রাজধানীর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এখন এই একই চিত্র। দেশের চলমান এই অস্থিরতার মধ্যে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বন্টন করছি। আসলে আমরা দেখলাম যে ট্রাফিক পুলিশ নাই, তো রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য আমরা আমাদের বিভিন্ন টিমকে বিভিন্ন জায়গায় পাঠাইছি। আমরা বিকেল 3:30 পর্যন্ত ছিলাম, সকাল 7টায় এসে। তো আজকে আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি এবং এখানে এখন পর্যন্ত আনসার বাহিনী বা অন্য কোনো বাহিনীর কোনো লোকজন আসেনি। এবং গতকালকে আমরা দেখেছি যে অন্যদের কথা আসলে শুনতেছে না, হয়তো শুনবে। সরকার প্রধান এখন যিনি আছেন, যিনি প্রধান উপদেষ্টা আছেন, উনি যখন বলবেন, নির্দেশনা দেবেন, তখন হয়তো বা শুনবেন জনগণ। দেশকে ভালোবেসেই যার যার দায়িত্ববোধের জায়গা থেকে এই কাজ করে যাচ্ছেন বলে জানান তারা। দেশ সংস্কারের কাজে যে আমরা করতেছি, আসলে ট্রাফিক ভাইরা অনেক কষ্ট করতেন, কিন্তু অনেকে আসছে আমাদের আইনগুলো, শৃঙ্খলাগুলো মানছে না, এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে। তারপর আমাদের কাছে আত্মতৃপ্তিটা সবচেয়ে বড় বিষয় বুঝছেন। আমাদের রাস্তার মাঝে অনেকজন ড্রাইভার্সরা, তারপর হচ্ছে পথচারীরা আমাদের অনেকভাবে হেল্প করছে, পানি দিয়ে, খাবার দিয়ে হেল্প করছে, যার ফলে আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমাদের পরবর্তী জেনারেশন আমাদের কাছে শিখবে আর তারা জানবে যে একটা আমাদের ভাইয়েরা আন্দোলন করছিল, একটা কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত গেছিল। সেখান থেকে তারা এই যে পুলিশরা যারা ছিল, যারা কর্মবিরতিতে চলে গেছে, সারা বাংলাদেশের সব পুলিশ, সেই জায়গা থেকে তারা এই পুলিশের দায়িত্বটা পালন করছে। রাস্তার বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান সড়কে চলাচলকারী যাত্রীরা। উত্তরা থেকে আসলাম, খুব আরামদায়ক, তারা খুব হেল্পফুল। এই দেশে পুলিশ দরকার নাই, কারণ এই পুলিশে আমার জীবনে, আমার এই গাড়ির বয়সে আমি কোনোদিন জাম ছাড়া আসি নাই। আজকে আমি জাম ছাড়া আসতে পারছি। যেমন আগে যেমন আপনার লেফট রাইট এবং যে লেনগুলো ছিল না, এখন ছাত্ররা সেটা পর্যন্ত আপনার কি বলবো যে কার্যকর করে ফেলছে, যেটা ট্রাফিক অবস্থা দিন পারে নাই। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান শিক্ষার্থীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সফল নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আজ পঙ্গু হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আন্দোলনে যারা শরিক
শহীদ হয়েছিলেন তার মধ্যে অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি। হাজার হাজার আহত হয়েছেন। বিএনপির এই নেতা এ সময় আরও জানান, যে ভয়াবহ দানব সরকার আমাদের ওপর চেপে বসেছিল তাদের পতন হয়েছে। এবার নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সফল নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। 28 তারিখ থেকে 8 তারিখ এদের মধ্যে ডিসচার্জ হয়ে গেছে 417 জন। এখন এখানে ভর্তি আছে 124 জন এবং এদেরকে এখানে আপনার পা টোটালি অ্যাম্পিউট করা হয়েছে, তাদের সংখ্যা হচ্ছে আপনার 8 জন। রাজধানীর মিরপুরের পল্লবীতে কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসী। ইমন রেজা হাদির তত্ত্বাবধানে ও এলাকার সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে যে সকল মানুষ শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দোয়া করা হয়। দর্শক, বিরতির আগে দুজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন আমাদের সাথে, মিতু আক্তার ও সহ সমন্বয়ক মোহাম্মদ আসিফ খান। তাদের সাথে কথা হচ্ছিল। মিতু এবং আসিফ খান, আবারও কথা বলতে চাই, জানতে চাই, দেশের মানুষ আসলে জানতে চায় আপনাদের কথা। ঐতিহাসিক যে দেশের বিজয় এবং দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো দ্বিধা নেই। আমি একটু রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা কিন্তু দেশে নেই, কিন্তু দেশের বাইরে থেকেও যেভাবে সাপোর্ট করেছেন আপনাদেরকে, সেই তাদের জন্য কিছু বার্তা মিতু আপনার কাছ থেকে জানতে চাইব, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি এখন বলবো যে যেহেতু আমাদের দেশের হচ্ছে যে সময় আমাদের দরকার ছিল, তাদের রেমিটেন্স যোদ্ধাদের যখন আমাদের দরকার ছিল, তারা একদম তাদের সর্বোচ্চ দিয়েছে, সব জায়গা থেকে দিয়েছে। আমি প্রত্যক্ষদর্শী, আমার নিজের ভাই, আমার নিজের বড় ভাই বিদেশ থাকেন, মালয়েশিয়াতে থাকেন, সেখান থেকে তাকে আমি নিজে বলেছি, ভাইয়া তুমি হচ্ছে যে এই মাসে টাকা দেওয়ার দরকার নেই, তুমি দিবা না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদেরকে আমি বলেছি। এই জায়গাতে বলবো যে আমি প্রত্যক্ষ সাক্ষী ছিলাম যে তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কীভাবে ওই সময় কাজ করেছে। তো আমি এখন তাদেরকে বার্তা দিব যে যেহেতু এই টাইমটা শেষ হয়ে গিয়েছে এবং আপনারা যেটা চেয়েছেন সেটা কিছুটা হলেও পূরণ হয়েছে, এবং এখন দেশের যেই সংকটকাল চলছে এবং যেই জিনিসটা থেমেছিল সেই জিনিসটা চালু করার জন্য আপনারা সর্বোচ্চ এগিয়ে আসুন। আপনাদের যতটুকু দিয়ে আপনারা যেরকম এটা বন্ধ করেছিলেন এবং সেটা আপনারা সর্বোচ্চ দিয়ে এখন সেটা চালু করুন এবং দেশের এই অবস্থাকে স্বাভাবিক করতে আপনারা চেষ্টা করুন এবং হচ্ছে যে এটাকে আপনারা এটাকে আমাদের দেশকে স্বাভাবিক করতে আপনারা এগিয়ে আসুন। অবশ্যই। আসিফ খান, জানতে চাই আপুর কথাই আমি লিখেছি ধরে বলবি, আপু যেটা বলছে, সো কথা ওইটাই যে এটা একটা অসহযোগ আন্দোলনের একটা বিগ পার্ট, নট আ পার্ট, ইটস আ সিগনিফিকেন্ট পার্ট, এটা বলতে হবে। বিকজ ইউ নো যে একটা দেশের ইকোনমি ইজ আ বিগ ফ্যাক্ট, রাইট? আমরা অবশ্যই ইম্প্যাক্টেড হয়েছি, বাট উই টলারেটেড দ্যাট বিকজ এর থেকে আমরা বড় কিছু পাবো, রাইট? সো আমরা, আপনি কি চান না, ধরুন আপনি একটা কষ্ট করতেছেন কারণ এর থেকে ভালো একটা কিছু অ্যাচিভ করার জন্য, ইমিডিয়েটলি আপনাকে একটা প্রেশার ভিতরে দেয়, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, সো এটা একটা অসহযোগ আন্দোলনের পার্ট। এটা সব আন্দোলনে, সব দেশেই যুদ্ধ হোক বা সব দেশখানে এটা চলে। 1971-এ আমরা কি অসহযোগ আন্দোলন করি না? এভরিওয়ান, সংবাদ মাধ্যম বলেন, মানে বঙ্গবন্ধু বলেছিল যে আপনারা কেউ ট্যাক্স দিবেন না। এর মানে কি দেশের ক্ষতি করা, নাকি দেশে আরেকটা নতুন চেঞ্জেস আনার জন্য গভর্নমেন্টকে প্রেশারে ফেলানো? নাথিং বাট এলস। যে যার জায়গা থেকে, রিক্সা চালক থেকে শুরু কইরা সচিব, স্টুডেন্টস, টিচার্স, এভরিওয়ান উইল সাপোর্ট দ্যাট। অ্যান্ড ইভেন যারা আমাদের এখানে রেমিটেন্স যারা যোদ্ধা, আমি আই স্যালুট দেম প্রত্যেকে, এভরিওয়ান ইজ আ ফাইটার। অ্যান্ড পুনরায় আপুর কথাতে লেগেছে, আমি বলবো যে আপনারা এখন আবার দেশ আলহামদুলিল্লাহ ক্যান্সার মুক্ত হয়েছে, সো আপনারা ইউ স্টার্ট সেন্ডিং ইউর মানি থ্রু বা ইন ফর্ম অফ রেমিটেন্স। আপনার এই কথার যে ক্যান্সার মুক্ত যে বিষয়টা বললেন, এখন তো তারুণ্যের জয়ধ্বনি চলছে এবং আপনারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দেশ মাত্র কয়েকদিনের আন্দোলনে, তো এই জাগ্রত জনতার বাংলাদেশ, সেটি নিয়ে আপনাদের এখনকার পরিকল্পনাটা কিরকম মনে করেন আপনি? আচ্ছা, এবং আপনার যারা সমন্বয়ক আছেন, কিরকম বাংলাদেশ? আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছেন যে আমাদের প্ল্যানটা কি। আমি একটু এটা ইলাবোরেট করতে হবে, আমি ইন শর্ট এটা বলতে পারবো না, ইলাবোরেট করতে হবে, হ্যাভ টু টেক সাম টাইম। আচ্ছা, বিষয়টা হলো এইখানে আমরা শিক্ষকদের থেকে একটা বার্তা পাচ্ছি। গতকালকে আমরা প্রাইমারি টিচার, বিশ্বাস করুন আমি এই মিডিয়ার মাধ্যমে জানাইতে যাচ্ছি, আমি আমাদের মূল যারা টপ নচ সমন্বয়কদের কাছে অবশ্যই এটা তো বার্তা পৌঁছাবই। সেইটা হলো যে প্রাইমারি স্কুল একজন শিক্ষক বলতেছে যে ভাই আমাদের জাস্ট সাধারণ শিক্ষক আর হেড টিচার, এই বাদে আমাদের কোনো পোস্ট নাই, আমাদের কোনো প্রমোশন নাই, আমাদের সারা জীবনে 25 বছর ওই টিচারই থাকতে হইতেছে, অথবা মনে করেন অন্য কিছু। সো আর হাই স্কুলে দেখা গেছে একটা 3টা পোস্ট, সাধারণ শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, বাট প্রাইমারি স্কুলে কিন্তু কোনো এইভাবে নাই। তো তার কথাটা আমরা শুনলাম, ভালো কথা।
রিক্সা চালক মামা বলতেছে মামা প্রাইসটা একটু যাতে কমানো হয়, এটা এভাবে ইয়া করেন। সবাই এখন যে যার যেটা দিয়ে ফেস করতেছে সেটা। সংবাদ মাধ্যম আমাদেরকে বলতেছে আমরা যাতে এখন ফ্রিডম পাই। সো এভরিওয়ান হ্যাজ দেয়ার পেইন, শুধু স্টুডেন্ট না, এভরিওয়ান হ্যাজ দেয়ার পেইন। আমরা এটা নিয়ে অবশ্যই একটা রোবাস্ট প্ল্যান হবে। একটা কথা মাথায় রাখবেন, সংক্ষিপ্ত সময় কিন্তু কোনো প্ল্যান হয় না, একটা রোবাস্ট প্ল্যান হবে, ইনশাল্লাহ আমরা সেভাবেই আগাবো। বিকজ আমাদের এই অন্তর্বর্তীকালীন কোনো সরকার কাউকে মানে কারোর উপর ভর করে আসে নাই, এটা সম্পূর্ণ ছাত্র জনতার সততার উপরে ভর করে আসছে, যুদ্ধের উপরে, রক্তের উপরে ভর করে আসছে। আই এম শিওর ইনশাল্লাহ ইট উইল নট বিট্রে টু এনি পার্টি, বাট উই নিড আ রোবাস্ট প্ল্যান, উই নিড টু টেক সাম টাইম। আপনি জানবেন যে মাত্র 72 ঘন্টা একটা গভর্নমেন্ট। ইজ ইট ভেরি ইজি? ওয়াজ ইট ভেরি ইজি? নট এট অল। থ্যাংক ইউ। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়া নিউজ, আর সঙ্গে আছি আমি আনোয়ার রাজ, আর আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য আছেন দুজন সমন্বয়ক মিতু আক্তার ও মোহাম্মদ আসিফ খান। আসিফ, যেখান থেকে শেষ করেছিলাম, সময় নেই, জানতে চাইব যে আজকে যে 8টায় যে শপথ গ্রহণের যে বিষয়টি এসছে, এবং আমরা কিন্তু সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেখানে প্রায়ই দেখছি, বিভিন্ন স্ট্যাটাসে দেখছি সবাই কিন্তু একটি পরিবর্তন চাচ্ছে। আপনাদের ছাত্র জনতা থেকে কোনো ধরনের পরিবর্তন এবং তাদের কাছ থেকে কোনো প্রতিনিধির বিষয়ে আপনারা কিছু জানেন কিনা, সেই বিষয়ে একটু জানতে চাই। যে ছাত্র জনতার পক্ষ থেকে এতক্ষণ আমি একটু আগে বলেছি বিভিন্ন অল অ্যাসপেক্ট অফ পিপল, রিক্সা চালক, প্রাইমারি স্কুল টিচার, সব এভরিওয়ান ডিমান্ড। তারপরে আপনার সংবাদ মাধ্যমের আপনার কি বলে ফ্রিডম অফ স্পিচ, অনেক কথা বলবে, বাট আপনি সুন্দর একটা প্রশ্ন বলছেন ছাত্র জনতার পক্ষ থেকে। আচ্ছা, ছাত্র জনতার পক্ষ থেকে যেটা, আমি নিজে আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। আচ্ছা, ছাত্র জনতার পক্ষ থেকে যেটা খুব ভালোভাবে জানেন যে 9 দফা দাবি, তো এর 1 দফা পূরণ হয়েছে, 8টা এখনো মেইন দফা আছে। তার ভিতরে স্টুডেন্টস পলিটিক্স, লেজুর ভিত্তি যেটা, নট স্টুডেন্টস পলিটিক্স, লেজুর ভিত্তি যেটা, সেইটা হলো ব্যান করা। কারণ এটা হলো ব্যান করা। তারপরে ধরেন মনে করেন হলে বৈধ সিট দেয়া, তারপর মনে করেন শুধু প্রশাসনই চালাবে, হলে একটা ছায়া সংসদ বা ছাত্র সংসদ থাকবে। তারপরে আপনার মনে এই ধরনের যে বিষয় যেগুলো আছে, এইটা হলো মূল। দলীয় রাজনৈতিক সরকারের ব্যানারে কোনো রাজনীতিতে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, জামাত, এটা তো আপনারা অ্যাকসেপ্ট করেন না। The definition of students politics. Students politics will be a body of representation that will serve the interests of students. That is student politics. To me, it is the definition of student politics. Not, they will not serve the interest of any political party. This is the final definition of mine. আচ্ছা, আরেকটা বিষয়, তারপরে হলো আপনার মনে করেন এই যে শহীদ পরিবারগুলোর সাথে দেখা করা, তাদের কম্পেনসেশন বা তাদের তো আর কোনো কম্পেনসেট করা যাবে না কোনো দিন, বাট ইউ নো দে আর দ্য হিরোজ অফ আওয়ার কান্ট্রি। আরও এরকম যে 8টা দাবি আছে, এরপরে যদি আমরা বাড়তি কোনো দাবি অ্যাড করি, দ্যাট উইল বি আ ডিফারেন্ট থিং, বাট আমাদের দেশের প্রয়োজনে হতে পারে। জি, দেশের প্রয়োজন। জি, মিতু, আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যে একটি গান ছিল, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি যে একে তো কোটার বাস, তার উপর প্রশ্ন ফাঁস, এটা কিভাবে আসলো বিষয়টা? আসলে যখন হচ্ছে শাহবাগে আমরা দীর্ঘক্ষণ অবস্থান করছিলাম আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন ওখানে দেখা গেল যে সবসময় স্লোগান দেওয়া সম্ভব হচ্ছিল না। তখন সেখানে কেউ কবিতা আবৃত্তি করছিল, কেউ গান গাচ্ছিল, কেউ দেশাত্মবোধক গান গাচ্ছিল, যে যেভাবে তার আবেগটাকে হচ্ছে যে সবার সামনে উপস্থাপন করতে পারছিল। তো আমারও মনে হয়েছিল যে আমি যদি দেশের কোনো প্রচলিত একটা গান দিয়ে এখন রিলেটেড হচ্ছে কোনো শব্দগুলো দিয়ে যদি আমি গানটা গাইতে পারি, এবং সেটা যদি হচ্ছে যে সবাই মানে পছন্দ করে, তাহলে ভালোই হয়। এবং আমার মনে হয় যে সেই সময়টাকে আমি পাস করতে পারবো ওই টাইমে, যে সবাই বসে আছে, সবাইকে উদ্বুদ্ধ করা, প্রতিবাদী করে তোলার ক্ষেত্রে যে এই জিনিসগুলো কাজ করে। তো আমি সেখান থেকে চিন্তা করে আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিছু শব্দ নিয়ে আমি সেটাকে সাজিয়ে উপস্থাপন করেছি এবং যথেষ্ট রেসপন্স পেয়েছি। আমরা কি গানটা শুনতে পারি? সময় একেবারে শেষ, প্রোডিউসার বলছে শেষ করতে হবে। গানটা কি 2 লাইন শোনা যায়? শুনতে শুনতে শেষ করতে হবে। একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, আমাদের নাই কোনো ঠাই, আমাদের নাই কোনো ঠাই, যেন বৃথায় জীবনটাই। মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোটা প্রথার কবর দিতে চাই, কোটা প্রথার কবর দিতে চাই, বৈষম্যের শেষ দেখতে চাই। ধন্যবাদ। আমরাও চাই এই বাস আর না থাকুক, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, এবং আপনাদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে, শিক্ষার্থীদের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা দেখতে চেয়েছি, এই বাংলাদেশ অবশ্যই গঠিত হবে। আজকে যেহেতু ডক্টর ইউনূস এসেছেন, তিনি শপথ নেবেন, এরপর হয়তো আমরা চেষ্টা করব এবং আমরা অবশ্যই
আশা করছি যে আপনাদের এই যে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যাবে না এবং ছাত্র জনতা আমরা সবাই চাই একটি পরিবর্তন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আন্দোলন দুজন সমন্বয়ক আমাদের সাথে ছিলেন আজকের এই স্টুডিওতে, মিতু আক্তার এবং মোহাম্মদ আসিফ খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর এরই সাথে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিতে চাই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হবে প্রথম কাজ, দেশে ফিরে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। রাজধানী জুড়ে তারুণ্যের জয়ধ্বনি, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ নগর পরিষ্কারে নেমেছে শিক্ষার্থীরা। স্বাভাবিক হচ্ছে জনজীবন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সফল নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন, প্রত্যাশা মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।